স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনওয়া। এবারে জানাবো খবরের বিস্তারিত। জুলাই গণহত্যায় আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় এই মামলা করা হয়। এর আগে গত ২১শে এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় এরই মধ্যে তদন্ত শেষ হয়েছে। ২-১ দিনের মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন টিম জানিয়েছে, আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ অগস্ট জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। আমাদের এই আইন অনুযায়ী এই ফরমাল চার্জটি ট্রাইব্যুনালের কাছে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলে ওনারা এটিকে আমলে গ্রহণ করবেন। সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, কি বলছেন বিক্ষোভকারীরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। রিফাত, সম্প্রতি সরকারের পক্ষ থেকে সচিবালয়ে যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা রয়েছে তাদের একটি চাকরি বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই চাকরি বিধিমালায় কিছু নিয়ম সংযোজন করা হচ্ছে। যে সেই নিয়ম এবং সেই বিধিমালার ব্যাপারে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি আপত্তি রয়েছে। সেই আপত্তির প্রেক্ষিতে আজকে সকাল থেকেই তারা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন সচিবের দপ্তরের সামনে স্লোগান দিচ্ছে এবং কয়েকশো কর্মচারী তারা এখানে মিছিল করছে। তাদের মূল কথা হচ্ছে যে এই চাকরি বিধিমালায় কিছু বিধি সংযোজন করা হয়েছে। যেমন দুই একটি আমি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে কারো বিরুদ্ধে কোনো নিয়ম ভঙ্গের অভিযোগ থাকলে যে কোনো সচিব ৭ দিনের বিনা নোটিশে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে এবং আগে যেমন বিভাগীয় মামলা হতো সেই মামলায় যদি কেউ দোষী প্রমাণিত হতো তারপর তার চাকরি থেকে বরখাস্ত করা হতো, কিন্তু এখন এই নতুন বিধিমালায় ১০ দিনের এবং ৭ দিনের নোটিশে তার চাকরি থেকে বরখাস্ত করতে পারবে এবং এই ধরনের মূলত আরও কয়েকটি বিধিমালায় সংযোজন করা হয়েছে নিয়ম, যার ব্যাপারে মূলত তাদের আপত্তি। এবং এই আপত্তির প্রেক্ষিতে তারা বিভিন্ন দপ্তরে এবং সচিবালয়ের বিভিন্ন ভবনে সকাল থেকে স্লোগান দিচ্ছে এবং মিছিল সমাবেশের মাধ্যমে তারা সচিবদেরকে বলছে যে এটিকে তারা কালো আইন হিসাবে অভিহিত করছে এবং এই কালো আইন তাদের চাকরির একটি অনিশ্চয়তা তৈরি করে, যে কারণে তারা এই বিধিমালাটি বাতিলের জন্য বলছে। তা আমি আপনাকে একটু দেখাতে পারি যে এখানে যারা আন্দোলন করছে তাদের সাথে কথা বলিয়ে দিতে পারি। যে আপনি একটু বলেন তো যে কি মূলত কোন বিধির ব্যাপারে আপনাদের আপত্তি? আসলে সরকার আসার পরে কর্মচারীদের বৈষম্য দূর না করে কর্মচারীদের কণ্ঠ রোধ করার জন্য, কর্মচারীদের অধিকার বঞ্চিত করার জন্য একটা কালো আইন তৈরি করতে যাচ্ছে। আমরা সেই আইনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। আমাদের বৈষম্য দূর না করে সরকার একটা কালো আইন তৈরি করতে যাচ্ছে, যেটা ১৯৭৯ সালের কালো আইন নামে পরিচিত এবং উচ্চ আদালত কর্তৃক এই আইন ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। তারপরেও সরকার এসে এই আইনের বিভিন্ন ধারা আমাদের চাকরি আইন ২০১৮-র মধ্যে অন্তর্ভুক্ত করে সংশোধিত আইন ২০২৫ প্রণয়নের চেষ্টা করছে। সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। ঠিক আছে রিফাত, আপনি যেমনটা শুনছিলেন তারা বলছিল যে এর আগে এই বিধিমালাটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল এবং আদালতের নিষেধাজ্ঞার কারণে এই আইনটি বাতিলও করে দেওয়া হয়েছিল। তো এটা আবার পুনর্জীবিত করার প্রেক্ষিতে তারা এই আন্দোলন করছে। তারা বলছে যে এই বাতিল হয়ে যাওয়া আইনটি তারা আর মানবে না এবং এই আইনটি তারা কোনোভাবেই যেন বাস্তবায়ন না হয় সেই জন্য সচিবদের কাছে দাবি জানাচ্ছে। এবং তারা বলছে যে সচিবদের হাতের ইচ্ছা অনিচ্ছার উপরে তাদের চাকরিটি নির্ভর করছে, যে কারণে তারা যে কোনো সময় বরখাস্ত হতে পারে। এই ধরনের একটি শঙ্কা থেকেই তারা মূলত এই আইনটি বাতিল করার জন্য বারবার বলছে। তারা বলছে যে এই দাবি পূরণ না করা পর্যন্ত তারা এই আন্দোলন চলমান রাখবে। রিফাত, জি ইমন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জ্বালানি তেল বিক্রি কমিশন ৭% করা সহ ১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকদের আধা বেলা ধর্মঘট চলছে। ভোর ৬টা থেকে শুরু হয়ে এ ধর্মঘট চলবে দুপুর ২টা পর্যন্ত। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ থাকায় বন্ধ রয়েছে ট্যাঙ্ক লরি। বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে উত্তরবঙ্গের ১৬ জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর এবং জামালপুরেও সরবরাহ করা হয়।
এছাড়া খুলনা গোপালগঞ্জে তেল ডিপোতেও বন্ধ রয়েছে তেল উত্তোলন। পাম্পগুলি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন চালকরা। তেল না নিয়েই ফিরে যাচ্ছেন যানবাহন। তাই বর্তমানে বাজার রাস্তায় গেলে পুলিশ ধরে, কাগজপত্র থাকাকালীন গাড়ির কেস দেয়, টাকা পয়সার দাবি করে। এই জন্য আমাদের মনে করেন পাম্প শ্রমিক মালিকরা, গাড়ির মালিকরা সবাই এটা দাবি দিচ্ছে। রংপুর থেকে আসছে, এসে তো দেখি যে ধর্মঘট, দাবিগুলো সরকার মানে নিত, তাড়াতাড়ি গাড়িগুলো ছেড়ে দিত। প্রতিশ্রুতি দিয়েও শিল্প কারখানায় চাহিদা মতো গ্যাস বিদ্যুৎ দিতে পারছে না সরকার। শিল্প উদ্যোক্তারা বলছেন, তীব্র জ্বালানির সংকটে পণ্যের উৎপাদন ব্যয় বাড়ছে ৫ থেকে 10%। পাশাপাশি কমছে কারখানার উৎপাদন সক্ষমতাও। প্রতিশ্রুত জ্বালানি দিতে ব্যর্থ হওয়ায় এবার সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন শিল্প মালিকরা। রপ্তানিমুখী এসব পণ্য উৎপাদনে অপরিহার্য জ্বালানি গ্যাস। স্টিম আয়রনের এই কাজে গ্যাসের চাপ দরকার হয় অন্তত 10 PSI। এর সঙ্গে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী গাজীপুরের এই কারখানায় গত 7 দিনে প্রায় 10 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আর গ্যাসের চাপ ছিল মাত্র 2 থেকে 3 PSI। উদ্যোক্তারা বলছেন, চাহিদা মতো জ্বালানি না মেলায় কারখানা সচল রাখতে নির্ভরতা বাড়ছে ডিজেল চালিত জেনারেটরে, বাড়ছে জ্বালানি ব্যয়। আয়রন চালাতে হলে আমাদের বয়লারটা অপরিহার্য। তো বয়লার আমরা যখন ঠিকমতো চলে না, তখন সকালের সেশনে আমাদের এই কাজ কিন্তু অনেক ইন্টারাপ্ট হয়। বাইরের চাহিদা মোতাবেক অন টাইম শিপমেন্টের যে একটা প্ল্যান থাকে, সেটা আমরা মিট করতে পারি না। প্রতিশ্রুত জ্বালানির অভাবে ব্যয় বৃদ্ধির পাশাপাশি বাড়ে পণ্যের অপচয়ও। যখন বিদ্যুৎ চলে যায় তখন কম্প্রেসার অফ হয়ে যায়, কম্প্রেসার অফ হয়ে গেলে দেখা যায় ড্রেন লাইন দিয়ে পানি আউট হয়ে যায়, ফলে দেখা যায় যে ওই মালটা আমাদের আবার নতুন করে ওয়াশ করতে হয়, আবার নতুন করে কেমিক্যাল ইউজ করতে হয়। ডিজেল দিয়ে ব্যাকআপ দিলে তো আমাদের স্টিম ভালো হয় না, প্রোডাকশন লস হয়, এটা জন্য কোম্পানিরও তো ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের। গ্যাস না থাকার কারণে আমরা ঠিকমতো স্টিম পাচ্ছি না, যেখানে একবার চাপ দেবো সেখানে 4 বার চাপ দিতে হচ্ছে, কারণ ভাইয়ার তো কোনো খারাপ প্রোডাক্ট নেবে না। উদ্যোক্তাদের অভিযোগ, চাহিদা মতো সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়ে দফায় দফায় দাম বাড়ালেও জ্বালানি সংকট দূর করতে ব্যর্থ সরকার। দাম বেশি দিচ্ছি অথচ আমাদের অল্টারনেটিভ ফুয়েল ব্যবহার করতে হচ্ছে, আমাদের ডিজেল ব্যবহার করছে, যেটা আমাদের উৎপাদন ক্ষমতা, উৎপাদন খরচ প্রায় 10 গুণ বেড়ে যায়। আমাদের জ্বালানির কারণে আমাদের প্রোডাকশন ব্যাহত হচ্ছে। সেটুকু সময়ের জন্য আমরা সরকারের কাছে একটি ইনসেন্টিভ বা ক্ষতিপূরণমূলক ব্যবস্থা দায়ী করি, যাতে করে একটি অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি হবে এবং দুপক্ষই আমরা লাভবান হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কারণ জ্বালানির অনিশ্চয়তায় নতুন বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন উদ্যোক্তারা, যার পরিপ্রেক্ষিতে আশঙ্কাজনক হারে কমছে শিল্পে মূলধনী যন্ত্রের আমদানিও। আমরা কি জন্য ইনভেস্টমেন্ট করবো আমাদের যদি জ্বালানি না থাকে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, গাজীপুর। বিএনপি, জামায়াত ও এনসিপির পর দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই বৈঠক ডেকেছেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা অন্যান্য দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফতে মজলিস, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, জামিয়াতে উলামায়ে ইসলাম, খেলাফতে মজলিস ও নেজামে ইসলামী পার্টির শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নেবেন। ধারণা করা হচ্ছে, বৈঠকে সংস্কার, নির্বাচন এবং স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন এসব দলের নেতারা। শনিবার দেশে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই বৈঠক আহ্বান করেন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গানে, কবিতায় অনন্য করে গেছেন বাংলা সাহিত্যকে। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অন্য হাতে রণতুর্য নিয়ে তিনি যুগ যুগ ধরে জাগ্রত করে রেখেছেন বাঙালিকে। আজ এই মহান কীর্তিমানের 126তম জন্মবার্ষিকী। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে কবির জন্মদিন। দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম বাঙালির চেতনার এক অগ্নিমশাল। কবিতা, গান, উপন্যাস, নাটকে তিনি গেয়েছেন জীবনের জয়গান। বাংলাদেশের জাতীয় কবির 126তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা জানায় তার পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
কবির গান ও কবিতার পংক্তি দিয়ে স্মরণ করা হয় তাকে। আজকে কাজী নজরুল ইসলাম যা দিয়ে গেছেন বাঙালিকে, বাংলা জাতিকে, বাঙালি জাতিকে, এটা অনস্বীকার্য। আমি আর আমার বড় বোন এসেছি, আমার দাদার প্রতি শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি। একনেকে অনুমোদন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির নামে আবাসিক হলের নামকরণ করা হবে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষার্থীদের তরফ থেকে একটি হল এই মহান কবির নামে করবার একটি প্রস্তাব আছে, সেটি আমরা সক্রিয় বিবেচনায় রেখেছি। শ্রদ্ধা নিবেদন করে কবি নজরুলের আদর্শ সংগ্রাম নিয়ে কথা বলেন রুহুল কবির রিজভী। আমাদের জাতীয় জীবন, ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে আনন্দিত করেন, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন। বাঙালির চেতনায় তিনি, দ্রোহে তিনি, প্রেমে তিনি, আমৃত্যু, অন্যায় আর অন্ধকারের বিরুদ্ধে লড়ে যাওয়া এক মহাবীর কাজী নজরুল ইসলাম। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।